আপনাদের কাছে কিন্তু তুলে ধরার চেষ্টা করি। এবং লাস্ট পরশু দিনকে যদিও কয়েকটা দিন ধরে কয়েকটা জিনিস একটা অবজারভেশন করছিলাম যে এখনকার যে বর্তমান সমাজ, সেই সমাজ ব্যবস্থায় বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা, টিনেজাররা এবং তার থেকে একটু যারা জাস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট করে বা এমবিএ কমপ্লিট করে যারা প্রফেশনের সঙ্গে যুক্ত হয়েছে, তারা এতটা বেশি পরিমাণে মানসিক চাপ তারা নিয়ে নিচ্ছে এবং তার থেকে খুব সেন্সিটিভনেসটাও খুব যেন বেড়ে গিয়েছে। এই বিষয়টা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম এবং শনিবার দিনকে অনলাইন কনসালটেশনের সময় প্রায় পরপর প্রায় পাঁচজনকে একই জায়গাতে একটা প্রবলেম কিন্তু পেলাম, যেটাতে যে আমার মনে হলো যে যেটা আমি অনেক দিন ধরেই বিগত কিছু মাস ধরে যেটা অবজারভেশন করছিলাম এবং সেদিনকে একই দিনে এরকম 5টা একই ধরনের কোনো প্রপোজিশন পাওয়ার পর আমার মনে হলো যে বিষয়টা আপনাদের কাছে এটা আলোচনা করার এরকম ধরনের বিষয় নিয়ে, যেটা হয়তো আমরা প্রত্যেকের ক্ষেত্রেই আমরা বাড়িতে ফেস করছি, বিশেষ করে যারা টিনেজার তাদের ক্ষেত্রে বা টিনেজারের থেকে যারা ক্রস করে যারা সদ্য প্রফেশনের সঙ্গে যুক্ত হয়েছে, বিশেষ করে এমএনসির সঙ্গে যারা যুক্ত রয়েছে বা প্রফেশনটাকে নিয়ে তারা অনেক বেশি পরিমাণে চিন্তিত হয়ে রয়েছে, যারা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ হয়ে উঠছে। দেখবেন আপনার বাড়িতে বিশেষভাবে যে টিনেজার বা তার উপরে যারা ছেলেমেয়েরা রয়েছে আপ টু ধরুন 30-35 এরকম অ্যারাউন্ডের মধ্যে যারা রয়েছেন, তাদেরকে যদি ছোটখাটো কোনো বিষয় নিয়েও যদি আপনি কিছু বলেন বা তার বন্ধু বান্ধব বা কোনো কিছু থেকে যদি তারা কিছু বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা প্রচন্ডভাবে সেই বিষয়টাকে নিয়ে ওভার থিঙ্কিং আরম্ভ করেন। দেখুন, ওভার থিঙ্কিং সবসময় করা তার একটা আলাদা প্রপোজিশন ভ্যালুস রয়েছে, তার একটা আলাদা প্যারামিটার্স রয়েছে, কিন্তু এখনকার বর্তমান সময়ের যে সমস্ত যারা টিনেজার বা তার উপরে যারা রয়েছে, তারা কিন্তু এই বিষয়টার যে কোনো একটা সামান্য বিষয় তাকে নিয়ে বেশি ওভার থিঙ্কিং, কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু বিষয় ঘটে যেটাকে নিয়ে কোনো বিষয়ই হয়তো গুরুত্ব দেওয়ার নয়, কিন্তু সেটা নিয়ে তারা এত পরিমাণে ভাবতে আরম্ভ করে যেটা কিন্তু পরবর্তীকালে সেটা আস্তে আস্তে করে ডিপ্রেশন দিকে মুভ করতে আরম্ভ করে। আবার ঠিক একই রকম ভাবে কিছু কিছু বিষয়, যে বিষয়ে তার কোনো দোষ নেই, তারকে এমন ভাবে তাকে প্লেস করা হয় যে সেটাকে সে নিজের গিল্ট হিসেবে ধরে নেয়, অর্থাৎ নিজেকেই দোষী হিসেবে মনে করে এবং সেখান থেকেই তার মধ্যে ওভার থিঙ্কিং এবং সেই ওভার থিঙ্কিং এর কিন্তু ধীরে ধীরে এগিয়ে যায় কিন্তু ডিপ্রেশনে। এবং এটা আমি এই একটা দিনে প্রায় 5টা পর পর পেয়েছি এবং সেদিনে আমার মনে হলো যে এই বিষয়টা আপনাদের কাছে জানা দরকার যে এই বিষয়টা অ্যাকচুয়ালি কেন হয় এবং হলে দেখুন একটা প্রপার রেমেডিস তো তার জন্য অবশ্যই করতে হবে, কিন্তু যারা যারা এরকম প্রবলেম ফেস করছেন বা বাড়িতে বাবা মায়েরা এটা ব্যাপারটা বুঝতে পারলেন, তাদের ক্ষেত্রে প্রথম থেকে যদি আমরা কিছু অল্প স্টেপ আরম্ভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যার প্রথমে সমাধানের কিছুটা পরিমাণ কিন্তু তার কিন্তু নাড়াচাড়া আরম্ভ হয়ে যাবে। তারপর তার একটা প্রপার গাইডলাইন, তার একটা প্রপার প্রপোজিশন, তার একটা প্রপার যদি সেফটি, একটা প্রপার রেমেডিস, সেখান থেকে তো সম্পূর্ণরূপে বেরিয়ে আসা যাবে। কিন্তু প্রথম স্টেজটা যখনই এটা তৈরি হচ্ছে, তার আগেই যদি সেই সময়টাতেই যদি আমরা এটাকে একদম আটকানোর চেষ্টা করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ফলপ্রসূতাও কিন্তু পাবেন এবং জীবনটা যে ওভার থিঙ্কিং এর তার যে ডিপ্রেশন, কারণ একবার ডিপ্রেশনের মধ্যে ঢুকে গেলে তারা যারা অন্তত ফেস করছেন তার সন্তানকে বা বাড়ির লোকেদের, তারা একমাত্র জানেন এর যে কি করুণ পরিণতি হতে পারে এবং সেই করুণ পরিণতি কোন জায়গায় পর্যায় পর্যন্ত হতে পারে। এটা আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে বহু ক্ষেত্রে দেখেছি, কিন্তু এই লাস্ট কিছু দিনে অনেক বেশি পরিমাণে লক্ষ্য করছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছি। আমার নাম হচ্ছে সৌম্যজিৎ মুখার্জি। তো স্যার, আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আপনার নাম সৌম্যজিৎ মুখার্জি না আপনার পরিচিত কারো সম্বন্ধে জানেন তার নাম সৌম্যজিৎ মুখার্জি? স্যার, আমার নিজের নামই হচ্ছে সৌম্যজিৎ মুখার্জি। তো স্যার, আমি রামগড় থেকে কথা বলছি। আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। একটু ধীরে, একটু ধীরে। হ্যাঁ 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 স্যার, ঠিক আছে। হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন। হ্যাঁ স্যার, আমার জন্ম তারিখ হচ্ছে 23/8/2004। 23/8/2004। অনুষ্ঠানকে আজকেই প্রথম দেখছেন না এর আগে দেখেন? স্যার, আমি অনুষ্ঠান প্রায় দেখি। সৃষ্টি টিভির অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে। আমি টিভিতে দেখি এবং ফোনে দেখি। কালকে আমার প্রোগ্রাম একটা মিস করেছিলাম, খুব খারাপ লাগছিল। বাইরে গেছিলাম তো তো সেই জন্য আমি দেখতে পারিনি, কিন্তু আমার এই প্রোগ্রাম খুবই ভালো লাগে। আচ্ছা, 23/8/2004 তাই তো? 23/8/2004, হ্যাঁ স্যার। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় হচ্ছে স্যার, টাইমিংটা হচ্ছে রাত্রি 2:30টা। 22 তারিখ পরিবর্তিত হয় 23 তারিখ ইংরেজি মতে, আর বাংলা মতে 22 তারিখ তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ।
2:30 AM। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে স্যার আমার মেদিনীপুর। মিদনাপুর। এখন কি মিদনাপুর থেকে কথা বলছেন? না, এখন সেটা আমি মেদিনীপুর থেকে কথা বলছি না, আমি এখন রামগড় থেকে কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 23/8/2004 বললেন? হ্যাঁ স্যার, 23/8/2004 বললাম। রাত 2:30। হ্যাঁ 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 জন্মস্থান মিদনাপুর, তাই তো? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ। তেইশ আট 2004। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে পুনর্বসু নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে এখানে বিশাখা নক্ষত্রে। অর্থাৎ এখানে মিথুন লগ্ন, তুলা রাশি এবং চন্দ্র এখানে কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ এখানে একটা গ্রহণ দোষ তৈরি করেছে এবং সমস্ত গ্রহগুলোই কিন্তু এখানে রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত। লগ্নস্থ শুক্র এবং শনি একসঙ্গে অবস্থান করছে। লগ্নের ঠিক তৃতীয় স্থানে মঙ্গল, বৃহস্পতি, রবি, বুধ একসঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে এবং এখানে লগ্নপতি সে কিন্তু বক্রী অবস্থায় রবি যুক্ত এবং মঙ্গল দ্বারা যুক্ত এবং বৃহস্পতি দ্বারাও যুক্ত অবস্থায় বসে রয়েছে। কিন্তু রবি আর বুধের একটা এখানে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, কিন্তু সেটা তৃতীয় ভাবে তৈরি হয়েছে এবং তার সঙ্গে মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ওভার কনফিডেন্স এবং সেই ওভার কনফিডেন্সের কারণে অনেক ক্ষেত্রে জীবনে বাধা তৈরি হবে। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল, জিজ্ঞেস করবো? বলুন। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে স্যার জানেন, এখানে আমি একজন লোকাল জ্যোতিষীকে দেখিয়েছিলাম, তো উনি আমাকে বলেছেন আমার নাকি ডায়ামেট্রিক্যালি অপোজড অ্যাটিটিউড থাকবে, মানে যেটা করতে চাইবো সেটা হবে না, আর কালসর্প দোষ থাকবে। আর উনি বলেছিলেন ক্যারিয়ারটা ভালো হবে না। কিন্তু আমার ইদানিং মানে ক্যারিয়ারের জন্য একটা ফোন আসছে যে বাবা মাকে করছে যে ছেলেকে ইন্টারভিউ দিলে যদি চাকরি পেতে পারে তাহলে আমরা ইয়েতে নেবো, কলেজে চাকরিতে নেবো। তো স্যার আমি এখন তো কলেজে পড়ছি, যদি ইন্টারভিউ দিই তাহলে পাস করলে কি আমি চাকরি পেতে পারি? দেখুন, উত্তরটা সবই আপনার কাছে আছে, তাহলে তো আপনার জিজ্ঞেস করারই প্রয়োজন ছিল না। আপনি বললেন অনেকদিন ধরে আমার অনুষ্ঠান দেখেন, তার মানে আমার অনুষ্ঠান যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এত কিছু বলার কোনো প্রয়োজন হতো না। এবং আপনি যেটা বললেন এই জায়গা থেকে আমি শুরু করছিলাম যে আপনার ক্ষেত্রে প্রফেশনাল জায়গাটা, আমার কাছে যখন কোনো ফোন আসে সেক্ষেত্রে আপনি যদি অনুষ্ঠানগুলো, পুরনো অনুষ্ঠানগুলো দেখেন, তাতে কিন্তু পরিষ্কারভাবে আমাকে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করার দরকার হয় না। অ্যানালিসিসটা শুরু হওয়ার, শেষ হওয়ার পর আপনি মিলিয়ে দেখতে পারতেন যে আপনার কাছে উত্তরটা আদৌ আছে কিনা, চিত্রব্রত আদৌ আপনার কাছে সঠিক উত্তরে পৌঁছতে পারলো কিনা। আপনি আসলে অনেকদিন ধরে হয়তো চেষ্টা করে করে একটা এক্সাইটমেন্টের মধ্যে পড়ে গেছেন, আজ ফোনটা পেয়ে গেছেন, এটা অতিরিক্ত এক্সাইটমেন্ট, সেটা আপনার গলা কণ্ঠ থেকেই বোঝা যাচ্ছে। কিন্তু এখানে যেটা বলবো যে এখানে গ্রহণ দোষ রয়েছে এবং সেই গ্রহণ দোষটার ক্ষেত্রে আরো যেটা বেশি ইম্পর্টেন্ট, এখানে গ্রহণ দোষটা কেতুর সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে। আপনি মানসিকভাবে একরকম ভাবেন কিন্তু তার এক্সিকিউশনটা অন্যরকম হয়। আপনি যেটা চান সেই ঘটনাটা যদি আপনার সঙ্গে না হয়, সেটা নিয়ে আপনি অনেক বেশি চিন্তা ভাবনা করতে আরম্ভ করে দেন। কেউ যদি আপনাকে সামান্য কিছু একটা বলে যে বিষয়টা নিয়ে খুব একটা ইম্পর্টেন্স নয়, কিন্তু আপনার মনে আপনি এতটাই সেন্সিটিভ, সেটা আপনার মনে দাগ কেটে চলে যায়, ঠিক কি না? হ্যাঁ স্যার, ঠিকই। এবং আপনি যদি মনে করেন কারোর সঙ্গে কিছু শেয়ার করব, ততটুকুই শেয়ার করেন যতটুকু আপনি সেই সময় দাঁড়িয়ে মনে করছেন। তার থেকে বেশি একটা বর্ণ কথাও আপনি তাকে কিন্তু বলবেন না। সে আপনাকে, আপনার যত প্রিয় মানুষই হোক না কেন, আপনি ততটুকুই তার সঙ্গে শেয়ার করবেন যে যতটুকু আপনার মনে হচ্ছে। এবং আমি একটা শুরুতেই একটা কথা বলেছিলাম, একদম শুরুর একটা পয়েন্ট যদি দেখেন, তাতে বলেছিলাম অত্যধিক পরিমাণে কনফিডেন্স কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে ল্যাক অফ কনফিডেন্স, এবং সবসময় একটা নিজস্ব ভাব, সব জানতা ভাব। আমি সব বিষয়ে জানি, সব বিষয়ে একটা মতামত পোষণ করি, না চাইলেও সেখানে মতামত আপনি দিয়ে দেন, এবং সে এর ফলে আপনার ক্ষেত্রে, আপনার অনেক ক্ষেত্রে ফেস লসও কিছু ক্ষেত্রে হয়ে থাকে। হয়েছে কি না হয়নি? হ্যাঁ স্যার, হয়েছে। প্রফেশনাল জায়গায় এখানে এখানে যেহেতু বুধ এখানে মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে এবং দশমপতি খুব একটা পাওয়ারফুল অবস্থায় কিন্তু নেই, ফলে কিন্তু দশমপতির এখনকার বর্তমান যে অবস্থান, সেখানে একটা বৃহস্পতি সংযোগ ঘটে গেছে, যার ফলে এখন এই 2026 সাল থেকে 27 সালের
মে মাস জুন মাস পর্যন্ত প্রফেশনাল এরিয়াটা একটা কিছু জায়গায় যদি আপনি চেষ্টা করেন সেখানটা কিন্তু হবে, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এটা স্টেবল হওয়া। একটা কোনো কিছু পেয়ে গেলাম সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট নয়, পাওয়ার পর সেই জায়গাটাকে ধরে রাখা, সেই স্টেবিলিটিটা থাকা দরকার, কিন্তু সেই স্থায়িত্বটা আপনার ক্ষেত্রে আসবে না। এবং চঞ্চল মানসিকতা, যেটা আপনি চাইছেন সঙ্গে সঙ্গে এক্সিকিউট করে ফেলার, কিন্তু কিছু কিছু বিষয় নিজেকে ধীর গতিতে এগোতে হয়, কিছু ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, কোথায় কতটা কথা বলবো সেই পরিমাপটারও প্রয়োজন থাকে। আশা করি বোঝাতে পারছি। কাল সর্বদোষ, স্ট্রং কাল সর্বদোষ রয়েছে, লগ্নপতি পীড়িত অবস্থায় বসে রয়েছে, মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, জীবনে কিছু হঠকারী সিদ্ধান্তের কারণে ব্যক্তিগত জীবনে অনেক প্রভাব পড়বে, প্রফেশনাল জায়গায় ইমপ্রুভ হওয়ার ক্ষেত্রে জায়গা রয়েছে, কিন্তু দশমপতি খুব একটা ভালো অবস্থায় নেই, কিন্তু বর্তমান গোচরস্থ বৃহস্পতি সেটাকে অনেকটা কন্ট্রোল করে নিয়েছে। এই কারণের জন্য 2027 সালের মে মাস পর্যন্ত মোটামুটি সময়টা একটা স্টেবল চলবে, মনে হবে সবকিছু অ্যাচিভ করে ফেলতে পারবো। কিন্তু তার পরবর্তী সময় যখনই বৃহস্পতি তার ট্রানজিট মুভ করে কন্যা রাশিতে দিকে ঢুকবে, তখন থেকেই কিন্তু এবার কিন্তু সমস্যাটা তৈরি হয়ে যাবে, এবং তার সঙ্গে দশা স্থানটাও এখানে কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই, যার ফলে আপনার ক্ষেত্রে বর্তমান সময় আগামী দিন যে সময়টা সেটা স্টেবলটা হওয়ার জায়গা নেই। বর্তমান মে মাস পর্যন্ত যথেষ্ট ভালো, আপনি যেটা করবেন চেষ্টা করবেন তার 100% হবে না, মোটামুটি 65 to 70% অ্যাচিভ করতে পারবেন। যেখানে ইন্টারভিউ দিচ্ছেন সেখানে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু ব্যালেন্স করে চলতে পারেন তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে, কিন্তু সেটাকে ধরে রাখতে পারবেন না। আশা করি বোঝাতে পারলাম। হ্যালো, হ্যাঁ, যেটা বললাম যে ধরে রাখতে পারবেন না, ধরে রাখা স্টেবিলিটিটা চেক না, এটা প্রপার গাইডলাইন নিন। কিন্তু এই যে ইন্টারভিউ ফেস করবেন সেই ইন্টারভিউ অবশ্যই কনভার্সন হবে, কিন্তু সেই কনভার্সন 100% হবে, কিন্তু সেটাকে ধরে রাখার ক্ষেত্রে সমস্যা হবে। ধরে রাখাটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনার ভবিষ্যতে কর্মস্থান নিয়ে স্যাটিসফ্যাকশনের অভাব সেটা কিন্তু থাকবে, এবং নিজেকে কিছু ক্ষেত্রে পরিবর্তন করা দরকার, তা না হলে ব্যক্তিগত জীবন এবং আপনার কর্মক্ষেত্র দু জায়গাতেই আপনাকে কিন্তু কিছু ক্ষেত্রে বাধা পেতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ স্যার। তো কথা বলে কেমন লাগলো? হ্যাঁ স্যার, কথাগুলো খুব নেগেটিভ লাগলো নাকি পজিটিভ লাগলো? কথা শুনে খুব ভালোই লাগলো ফোনে। পজিটিভ লাগলো নাকি নেগেটিভ লাগলো? স্যার, আমার সেলফ সেন্টেন্স ভাবে এটা পজিটিভই লেগেছে। তার মানে তীর্থব্রত যেটা বলে সবসময় আপনাদেরকে পজিটিভিটি দেওয়ারই চেষ্টা করে, এবং প্রত্যেকটা অনুষ্ঠান যদি দেখেন তাতে পরিষ্কারভাবে দেখবেন যে আপনাকে প্রশ্ন করতে হবে না, প্রশ্নের উত্তর আপনাকে অ্যানালিসিসে পরে দেখুন আপনার কাছে থাকবে, এবং যে যে পয়েন্টগুলো আপনি জানতে চাননি কিন্তু আপনার জীবনে ঘটতে পারে সেই কি পয়েন্টসগুলো এবং আপনার ক্ষেত্রে হয় সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি। ভালো থাকুন, এগিয়ে চলুন। দেখুন, আজকের আমার যে আলোচনা, যেটা আমি বললাম যে বিগত কিছুদিন ধরে যে অবজারভেশন এবং শনিবারের ওই অবজারভেশনে আমার কিন্তু মনে হয়েছিল এই জায়গাটা ক্ষেত্রে আপনাদের কাছে আলোচনা করার দরকার রয়েছে, এবং এই আলোচনা করবার যদি দরকার থাকে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমি আপনাদের কাছে সেটাকে বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম, এবং আজকে যে একটি ফোন পাওয়া গেল তাতেও কিন্তু সেই কম্বিনেশনটা আমরা পেলাম। যখনই দেখবো আমাদের এই যে মনের যে কারগ্রহ এই চন্দ্র যদি কোনোভাবে আমাদের ক্ষেত্রে পীড়িত হয়ে যায়, অথবা এই রাহু কেতুর গ্রহ দ্বারা পীড়িত হয়ে যায়, শনির মতো গ্রহ দ্বারা যদি পীড়িত হয়ে যায়, এবং সেই ভাবটা যদি কোনোভাবে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব, কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতি বক্রী হয়ে পঞ্চম ভাবও যদি যুক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই সেন্সিটিভনেসটা কিন্তু কাজ করে, এবং অতিরিক্ত সেন্সিটিভনেস সেখানে আরো কাজ করে যখন চন্দ্র পীড়িত এবং নিচস্থ অবস্থায় থাকে। অর্থাৎ এই যে বিষয়টা, এবং তার সঙ্গে বর্তমান সময়ে তার যে দশা বা অন্তর্দশা পিরিয়ড চলছে, সেই দশা বা অন্তর্দশা পিরিয়ডটাও যদি কোনোভাবে পীড়িত গ্রহের বা যদি কোনো ম্যালফিক গ্রহের দশা পিরিয়ড চলে, যার সঙ্গে ষষ্ঠ ভাব বা দ্বাদশ ভাবের সংযোগ বেশি পরিমাণে হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেকটা স্ট্রং জায়গা চলে, এবং তার সঙ্গে কিন্তু অষ্টম ভাবের সংযোগও যদি কোনোভাবে হয় এবং শনি, তাহলে সেটা গোচরস্থ শনির সংযোগ ঘটে, যেটা আরো বৃদ্ধি পায়, এবং তার সঙ্গে সঙ্গে সেটা একটা অন্য পথে করুণ পরিণতির দিকে কিন্তু এগোতে থাকে। যে বিষয়ে ভাবার প্রয়োজন নেই সেই ওভার থিঙ্কিং নিয়ে জীবনে অনেকটা পরিমাণ বাধা তৈরি হয়, এবং সেই স্টেবিলিটি অভাব আর ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে এগিয়ে চলার যে পথকে এগিয়ে চলে। কে বলছেন, কোথা থেকে বলছেন? আগরতলা, ত্রিপুরা থেকে। কার সম্বন্ধে জানবেন? ছেলে সম্বন্ধে। ছেলের নাম একটু ফাস্ট বলতে হবে।
বাপ্পাদিত্য ভৌমিক, 16/2/89, সন্ধ্যা 7:40। 16/2/1989, সন্ধ্যা 7:40, তাই তো? জন্মস্থান? জন্মস্থান? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, জন্মস্থানটা উল্লেখ করবেন। হ্যাঁ, জন্মস্থান, বাপ্পাদিত্য বাবুর জন্মস্থান। ত্রিপুরা। এখন কি আপনি ত্রিপুরা থেকে ফোন করছেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখেন নাই প্রথম দেখছেন? আজকে প্রথম দেখছি এটা। আজকে প্রথম দেখছেন? প্রথম দেখে চেষ্টা করে পেয়ে গেলেন। এখানে লগ্ন পাওয়া গেছে, কন্যা লগ্ন, এবং তার সঙ্গে এখানে রাশি পাওয়া গেছে মিথুন রাশি, এবং সেটা আদ্রা নক্ষত্রে। ছেলের জীবনযাত্রায় যথেষ্ট পরিমাণে অসংলগ্নতা রয়েছে। লাইফে স্টেবিলিটি আসার ক্ষেত্রে সমস্যা, ব্যক্তিগত জীবনে একটা আপস এন্ড ডাউনস চলবে, এবং জীবনে অনেকটা বেশি স্যাক্রিফাইস করতে হচ্ছে। এবং এখানে মঙ্গল এখানে যথেষ্টভাবে অষ্টম ভাবে যুক্ত হয়েছে, অর্থাৎ মাঙ্গলিক দোষ, এবং তার সঙ্গে যে কাজই করে ফাইন্যান্সিয়াল জায়গায় এবং আর্থিক জায়গায় সুগঠিত হতে পারছে না। ক্যারিয়ারটা সাবলীল নয়, ব্যক্তিগত জীবনে একটা আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে চলছে। বর্তমান সময় শরীরটাও খুব একটা ভালো কিন্তু যাচ্ছে না, এবং এই নিয়ে আপনাদের মধ্যে আপনারা যথেষ্টভাবে চিন্তিতভাবে রয়েছেন। একটু শেয়ার করবেন। একটু শনির দশা চলছে নাকি? তো শনি 7.5 চলছে। দেখুন, এখানে স্পেসিফিক করে যে বললাম, সেখানে কোনো শনি সাড়ে সাথে চলছে না। যদি কেউ আপনাকে বলে থাকে সেটা কি ভুল তথ্য, কারণ হচ্ছে এখন বর্তমানে মিথুন রাশির কোন রকম কোন শনির সাড়ে সাথী প্রভাব কিন্তু চলছে না। এখন শনি সাড়ে সাথী প্রভাব চলছে শুধুমাত্র কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি। পরবর্তী ক্ষেত্রে মেষ রাশিটা পরিবর্তিত, মেষ রাশির সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ রাশিতে ঢুকবে, কুম্ভ রাশি বেরিয়ে যাবে 2027 থেকে। এবং বিষয়গুলোকে নিজেদের অনুধাবন করতে হবে। যে পয়েন্টস গুলো বললাম, এই রকম প্রবলেম কি ছেলে ফেস করছে? কর্মক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ফেস করছে প্রবলেম? দেখুন, স্পেসিফিক একটা ডিসিশন এবং একটা স্পেসিফিক অ্যানালিসিস, যেটা আপনাদের কাছে প্রতিটা মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা কিন্তু করি, যে কি না এক্স্যাক্টলি পয়েন্ট কোনটা, যে কোন জায়গায় সমস্যা এবং কোন জায়গা থেকে আপনি আউটকাম এবং কোথায় আপনি রিচ করতে পারবেন। প্রতিটা জন্মছকে সেটাকে আমি সবসময় অ্যানালিসিস করার চেষ্টা কিন্তু আপনাদের কাছে করে থাকি। এবং যে আপনারা দেখলেন দুটি জায়গাতে কিন্তু একই রকম ভাবে, একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু মিলল। দেখো, আমি যেটা আজকে যে আলোচনা করা বিষয় আপনাকে বললাম, যে এই যে ক্ষেত্রটা, এরকম ক্ষেত্র যাদের ক্ষেত্রে ঘটছে, তারা প্রথম ক্ষেত্রেই তারা অবশ্যই পূর্ণিমার চন্দ্রকে অবশ্যই রেগুলারলি দর্শন করবেন। এটা হচ্ছে আমাদের কাছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, কিন্তু অমাবস্যার চন্দ্রকে কখনো কিন্তু দর্শন করবেন না, পূর্ণিমার চন্দ্রকে দর্শন করবেন। এবং পূর্ণিমার চন্দ্র যখন পূর্ণ রূপ নেবে, সেই সময় থেকে তার আগে থেকে, তার ঠিক 5 দিন আগে থেকে, যখন থেকে চাঁদ বড় হতে আরম্ভ করছে, দিয়ে তার পূর্ণতা সম্পূর্ণ হবে, ঠিক তার 5 দিন আগে থেকে সন্ধ্যাবেলা অবশ্যই একটু দুধ, একটু সাদা কোনো দ্রব্য আপনার কাছাকাছি নিকটস্থ এমন কোনো কাউকে দান করুন, যার তার মাধ্যমে তার কিছুটা পরিমাণ সমাধান হয়, তার পাশে আপনি দাঁড়াতে পারেন। কিন্তু দুধ এবং সাদা মিষ্টি, এই জায়গাটাকে রেগুলারলি আপনি আপনার ক্ষেত্রে ফলো আপ করুন। কিন্তু কবে করবেন? যেদিনকে পূর্ণিমার চন্দ্র সম্পূর্ণ রূপ নিচ্ছে, অর্থাৎ পূর্ণিমার দিন, তার আগের 5 দিন থেকে এই ঘটনাটাকে আপনি চালু করবেন, যাতে আপনার এক্সিকিউশনটা প্রপারলি হয়। শুধুমাত্র এটা করুন, এবং তার সঙ্গে পূর্ণিমার চন্দ্রের পূর্ণ দর্শন করুন। শুধুমাত্র এটাকে কাজ করুন, তাহলে এই যে জায়গা থেকে ওভার থিঙ্কিং, এই যে জায়গাটা, এটাকে থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এরপর একটা প্রপার রেমেডি, প্রপার গাইডলাইন, তার মাধ্যমে আপনারা এই প্রবলেম থেকে প্রপারলি কিন্তু বেরিয়ে আসবেন। এবং যারা জানেন তারা নিশ্চিতভাবে মেলাতে পারছেন যে আপনাদের এইরকম ধরনের প্রবলেম কতটা পরিমাণ করুণ জায়গাতে কিন্তু নিয়ে যেতে পারে। আজকে সময় তো করা নাচ্ছে, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকে সেখানে শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।